আজকে আমরা স্থিতিরিতদের কয়েকটা সিকিউ দেখবো। হ্যাঁ, খুবই সহজ। আগেও তোমরা এই টাইপের সিকিউ সলভ করেছো এসএসসিতে। কিছুটা পার্থক্য আছে, অতটাও না, মোটামুটি একটু দেখলে পারার মতো আর কি। কেয়ার করো, ঢাকা বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022। এখানে আমরা এ বি সি ডি এবং এ বিন্দুতে -2 মাইক্রোকুলম্ব এবং বি বিন্দুতে -2 মাইক্রোকুলম্ব দুইটা চার্জ দেখতে পাচ্ছি। এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, এসি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার এবং বলতেছে যে চিত্রে 100 গ্রাম ভর এবং 1 মাইক্রোগ্রাম চার্জের একটি গোলক ভূমির উপরে ডি বিন্দুতে আছে। তাহলে 100 গ্রাম ভর দিয়ে দিচ্ছে, 1 মাইক্রোকুলম্ব চার্জের একটা গোলক ভূমির উপরে আছে। আচ্ছা, ডি বিন্দুতে আছে এটা, ঠিক আছে। এটা চার্জ কত? 1 মাইক্রোকুলম্ব। এবি বিডি এডি সমান, এই যে এখানে আমাদের দূরত্বগুলো সমান বলছে, তো সবগুলোই 10 সেন্টিমিটার আর কি। কোন এসিবি সমান 90 ডিগ্রি, এসিবি এটা একটা 90 ডিগ্রি কোণ। আচ্ছা, তাহলে আমরা এটাও বের করতে পারি সমকোণী ত্রিভুজের সূত্র থেকে যদি এটা প্রয়োজন হয়। এরপরে এটা একটা সমগ্র ব্যবস্থার উল্লম্ব অবস্থা রাখা আছে। এ বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব বের করতে হবে। তাহলে আমরা তোমার এই সি বিন্দুর জন্য কি বের করব? তড়িৎ বিভব সি বিন্দুর জন্য, ঠিক আছে। দেখো, এখন সি বিন্দুতে দুইটা আদান কাজ করতেছে। একটা হচ্ছে এ বিন্দুর আদানটা এই বরাবরে, আর একটা হচ্ছে বি বিন্দুর আদানটা এই বরাবরে। সো আমাদের এদের ক্ষেত্রে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে বি অফ এ বের করতে হবে, মানে এ বিন্দুর জন্য বিভবটা বের করতে হবে। বি অফ বি বের করতে হবে, মানে বি বিন্দুর জন্য বিভবটা বের করতে হবে। তো দুইটা মিলে সি বিন্দু। সো আমরা দুইটা যোগ করে যেটা পাবো এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তো এখন তুমি কিভাবে বি অফ এ বের করবা, কিভাবে বি অফ বি বের করবা, তোমাদেরকে বলেছিলাম সংজ্ঞাগুলো ক্লিয়ার করতে। তো সংজ্ঞাগুলোর মধ্যে আমরা পড়েছিলাম, মনে আছে, যে এই ক্ষেত্রে আমরা এই সি বিন্দুতে একক আদান চিন্তা করব। একক আদান, হ্যাঁ। সো এটা আমাদের সংজ্ঞার মধ্যে ছিল, একক আদান বিশিষ্ট কোনো একটা আদান কণা। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি একক আদান চিন্তা করো, তাহলে এই এসি এর মধ্যে আলটিমেটলি তুমি আদান পাচ্ছ -2 মাইক্রোকুলম্বটাকে ভিসি এর মধ্যে, কারণ এটা তো 1, আর বিসি এর মধ্যে পাচ্ছ -2 মাইক্রোকুলম্বটাকে। সো আমরা এখন দূরত্ব বের করতে হবে, কারণ আমরা জানি সূত্রের মধ্যে আমাদের দূরত্বটা প্রয়োজন হবে আর বা ডি। এখন এসি কত? 6 সেন্টিমিটার, এটাতে বের করার কিছু নেই, বিসি বের করতে হবে। এখন বিসি বের করার টেকনিক কি? তাকে বলে দিয়েছে এটা একটা সমকোণ, সমকোণের বিরুদ্ধ হচ্ছে অতিভুজ জানা আছে, এটা হচ্ছে 6। তাহলে তুমি বের করতে পারো না লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো এটা আমরা ওই সূত্র দিয়ে সিম্পলি এটা বের করতে পারবো। এটা হচ্ছে 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, কত হয় √ করে, যেটা হয় এটাই আর কি আনসার, ঠিক আছে। সো এই হলো কাজ। হ্যাঁ, এবার দেখো কিভাবে করছে এরা। এই যে শুরুতে বিসি এর মানটা বের করে নিবা, মিটারও করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সেন্টিমিটারে কাজ করা যাবে না, অলওয়েজ এসআই একক। আর এসআই একক কিন্তু সেটা মাইক্রোকুলম্বেও রাখা যাবে না। এটাকে আমরা কিসে নিতে হবে? তোমার 10⁻6 দ্বারা গুণ করে কুলম্বে নিতে হবে। এটাকেও 10⁻6 দ্বারা গুণ করে কুলম্বে নিলাম। তো এই যে এখানে কি বললাম, একটা হচ্ছে তোমার এ বিন্দু কাজ করতেছে, একটা হচ্ছে বি বিন্দু কাজ করতেছে, এখানে হচ্ছে সি বিন্দু আছে। তাহলে এই এসি এর জন্য আগে বের করো, এই যে কিউ অফ এ কর্তৃক সি বিন্দুতে সৃষ্ট বিভব, এই যে এ বিন্দুর জন্য এখানে বিভব বি অফ এ, এই যে 1/4/ε0 কিউ এ ডিভাইডেড বাই এসি। এসি মানে হচ্ছে দূরত্ব, মানে মধ্যবর্তী দূরত্বটা বোঝাচ্ছে, ঠিক আছে। সো এখানে আমরা ইন্টু 1 এটা দেয় নেই আর কি, কারণ এখানে একক কলম চিন্তা করতেছো, ঠিক আছে। সো এটা তোমরা সিম্পলি এত যদি বেসিকে মনে রাখতে না চাও, সিম্পলি জাস্ট মনে রাখো 1/4/ε তো অলওয়েজ ফিক্সড, এটা তো মনে রাখার কিছু নয়, বা কে, ঠিক আছে। তো এটা ধ্রুবমান, এখানে কিউ বাই আর সূত্র হচ্ছে মূলত কিউ বাই ডি বা কিউ বাই আর, বুঝছো। তো জাস্ট আদানটাকে আমরা ডি দ্বারা বা মধ্যবর্তী দূরত্ব দ্বারা ভাগ করে দিব, কে গুণ করে দিব অলওয়েজ, ঠিক আছে। তো এটাই যে আদানটাকে আমরা মধ্যবর্তী দূরত্ব দ্বারা ভাগ করে দিলাম, পেয়ে গেলাম বি অফ এ। সেমভাবে বি অফ বি বের করবা, এই যে বি বিন্দুর জন্য কোন চার্জ 1/4/ε0 কিউ বাই ভিসি, মানে কিউ বাই আর কি, একই কথা। তো আর এর মানটা বসাইলা, আর কিউ এর মান তো জানো, বসাই দিলে এত বলল। দেন আমরা মোট বিভব বের করবো। তাহলে তোমার যদি লব্ধি বা মোট বিভব বের করো, তাহলে দুটো যোগ করে দিবা,
এটা হচ্ছে আনসার। ওকে, এরপর কি বলছে, ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা, ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি, খেয়াল করো, এই ডি বিন্দুটিকে তোমার এ বিন্দু এবং বি বিন্দু, এই দুই বিন্দুই কিন্তু কি করবে, আকর্ষণ করবে, তাই না? এটা এদিকে আকর্ষণ করবে, এদিকেও আকর্ষণ করবে। তো আমরা আকর্ষণের জন্য প্রথম কাজ হলো তুমি এডি বরাবর আকর্ষণের মানটা বের করবা, এডি বরাবর আকর্ষণের মানটা বের করবা। দ্বিতীয় কাজ হলো লব্ধি বের করবা, লব্ধি। ঠিক আছে, কী বের করবা, লব্ধি। কারণ আমরা জানি তুমি বল একটাকে এদিকেও লাথি মারতেছো, এদিকেও লাথি মারতেছো, বল তো এদিকেও যাবে না, এদিকেও যাবে না। আমরা লব্ধি বের করে এটা সিদ্ধান্ত যাচাই করি যে কোন দিকে যাবে। সো এখানেও সেম কাজ, যে আমরা লব্ধি বের করে ডিসিশন নিব। ঠিক আছে, তাহলে আমরা লব্ধি বের করলাম। ওকে, এখন লব্ধি বের করলে কি সেদিকে চলে যাবে? নো, কারণ এদিকে সে কখন যাবে, যখন তার ওজন অপেক্ষা এই বলটা বেশি হবে। ঠিক আছে, সো তুমি এই বস্তুটার ওজন বের করবা। দেখো আমাদের কিন্তু 100 গ্রাম জানা আছে ভর, তো এম ইজ ইকুয়াল টু কি জানি, আর ডব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি জানি না। টাইমের মান 100 গ্রাম বা কেজিতে নিয়ে যাবা 0.1, জি এর মান 9.8। তো আমরা ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি দিয়ে তার ওজনটা বের করবো। হ্যাঁ, ওজন বের করার পরে তুমি যদি দেখো যে লব্ধি বলের মানটা বেশি, তাহলে সে ওজনটাকে পাশ কাটায়া এদিকে চলে যাবে প্রশমিত করে। আর যদি দেখো যে লব্ধি বলটা ওজনের চাইতে কম, মানে তাহলে সে বরাবর স্থির থাকবে, উপরে উঠবে কেন তাইলে, বুঝছো কি না? এটাই হচ্ছে মূল কাজ। ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ করে আগাবা। তাহলে প্রথম কাজ কি বললাম, তুমি এবি বরাবর এডি বরাবর বের করবা বলটা, বিডি বরাবর বলটা বের করবা, লব্ধি বের করবা, লব্ধি বের করার পরে ওজনের সাথে তুলনা করবা। যদি ওজন বেশি হয় তাহলে স্থির থাকবে, যদি ওজন কম হয় লব্ধি বলের চাইতে, তাহলে সে উপরে উঠে যাবে, সিম্পল কথা। তো এখন বল বের করার সূত্র তো তোমরা পড়ে আসছো, যে 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। হ্যাঁ, এই যে এটা আর কি, কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এই সূত্রটাই এফ এর মান। ঠিক আছে, সো আমরা এটা তো জানি, এটা দুইটা আদানের মানই জানি। এটা কুলম্বে নিবা, কাজ করবো অবশ্যই কুলম্বে। ঠিক আছে, মানে এসআই এককে। সো আমরা বের করলাম এই যে কিউ অফ ডি, মানে এই দুইটা নিয়ে আগে কাজ করব। বের করলাম এফ অফ ডি এ, মানে ডি এ বরাবর যে বলটা কাজ করবে। সেমভাবে আমরা বিডি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য যে বলটা কাজ করবে এটা বের করলাম। তো এখানে দুইটাই আমরা কি দেখতে পাচ্ছি, নেগেটিভ দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য মিন বাই নেগেটিভ? নেগেটিভ মানে এটা আকর্ষণ বোঝাবে, আমরা নেক্সট দিন পরে, গতদিন পরে আসছি যেটা আকর্ষণ। আচ্ছা, যাই হোক, এবার আমাদের কাজ হলো লব্ধি বল বের করা। এখন লব্ধি বল বের করার জন্য আমাদের আরেকটা ইনপুট দরকার হয়। ভেক্টরে আমরা পড়ে আসছিলাম যে এক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কোনটা দরকার হয়, যে দুইটা বলের মধ্যবর্তী তুমি কোনটা বের করছো, এই দুইটা বলের মধ্যবর্তী কোনটা আমাদের দরকার হয়, তাই না? সো এখানে আমাদের মধ্যবর্তী কোনটা হচ্ছে 60 ডিগ্রি, এ ডি ভি। এখন এটা তো আমরা তোমার জানি যে, এখন এটা কি ডিরেক্ট দেওয়া আছে? দেওয়া নাই। তো এ পুরোটা কত আমরা জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা যদি 90 হয়, এই দুটোর যোগফল হচ্ছে 90। ওকে, এই দুটোর যোগফল যদি 90 হয়, এটা দেওয়া থাকার কথা। হ্যাঁ, এটা একটা কোণ থেকে কখনোই এটা ত্রিভুজ হলে বের করা যেত, এটা চতুর্ভুজ, বা আমাদের এই একটা কোণ দেওয়া থাকলেও হইতো। বের করা যাবে না এটা কখনোই। হ্যাঁ, এটা আমাদের এই কোণগুলো দেওয়া থাকতে হবে। ঠিক আছে, সো এটা ইনফোটা দেওয়া আছে, হয়তো আমরা এখানে জানতে পারতেছি না। একটা শর্ত দিছে, ওয়েট পারা যাবে। এবি বিডি এই যে শর্তটা দিয়ে দিচ্ছে, খেয়াল করো, এবি বিডি তারপর হচ্ছে এডি। তো একটা ত্রিভুজের যদি তিনটা বাহুই সমান হয় তাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ, তাই না? তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি, এটা তো মুখস্থ। ঠিক আছে, সো ইনডিরেক্টলি দিছে, আমাদের একটা শর্ত দিয়ে দিছে যে এবি এডি বিডি, সো এগুলো খুবই কেয়ারফুলি মাথায় আনতে হবে। ঠিক আছে, তো এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, 318 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি। সো এটা একটু এক্সপ্লেন করলে এখানে ভালো হতো।
আর কি তোমরা একটু লিখে দিবা, নাহলে টিচার নতুন কোয়েশ্চেন মানে তোমার মাথায় যদি আসে টিচারকে এটা ভাবতে যাতে না হয় আর কি। হ্যাঁ, টিচার দেখিয়ে যেতে বোঝা যাবে। সো এখানে টিটার মানটা বসায় তুমি লব্ধির মানটা বের করলা। ওকে, তো লব্ধির মান বের করলে এবার ওজনের সাথে যাচাই করলা, এই যে এখানে যেহেতু আমাদের ওজনটা কম, সো এটা উপরের দিকে উঠে আসবে। বুঝছো কিনা নাহিমা, বোঝা গেছে? ওকে, সহজ, এগুলো এরকমই পাবা, এর চাইতে কঠিন কখনই আসবে না। দেখো রাজশাহী বোর্ড 2022, বায়ু মাধ্যমে ধারকের সমান্তরাল পাত দুইটির প্রতিটির ক্ষেত্রফল এত। ধারকের পাতের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদেরকে। হ্যাঁ, এ তারা পরস্পর হতে এত দূরত্ব দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, বা ডি ধারকটিকে এত মাইক্রোকুলম আধানে চার্জিত করলে পাতদ্বয়ের মধ্যে 4 মিলিভোল্ট বিভব পর্যায়ের পার্থক্য সৃষ্টি হয়। আচ্ছা, বিভব পার্থক্যটা দেওয়া আছে। তো পরবর্তী পাত দুটিকে সমদ্বিখণ্ডিত করে একই ব্যবধানে রেখে দুইটা ধারক তৈরি করা হলো। ওকে, সমদ্বিখণ্ডিত করলো, কিন্তু পাত আগে যা ছিল তার ঠিক অর্ধেক করে ফেলছে। দেন দুইটা ধারক তৈরি করলো এবং ওই দুইটা ধারককে শ্রেণী সমবায় করলো। কথা বুঝিও, এটা একটা ধারক, এটা একটা ধারক, একসাথে আছে এখন। হ্যাঁ, দুইটা মানে পুরোটা একটা ধারক একসাথে আছে, বাট পরবর্তীতে কী করলা, এটাকে সমদ্বিখণ্ডিত করলে আলাদা একটা ধারক তৈরি করলা এবং ধারক দুটাকে শ্রেণী সমবায় করলা, মানে যুক্ত করে দিলা। ওকে, আদি অবস্থায় ধারকের পাতদের মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য বের করো। আমাদের ই বা তড়িৎ প্রাবল্যটা বের করতে হবে। তো ধারকের জন্য আমাদের এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে তোমাকে আলাদাভাবেই, এগুলো তোমরা চাইলে নোট করিও। ধারকের জন্য যে কয়েকটা সূত্র বা ধারকের সূত্রগুলো তোমাদের জন্য মূলত নতুন, বাকি সব সূত্র তোমাদের জানাশোনার মধ্যে। ইজ ইকুয়াল টু বি বাই ডি। হ্যাঁ, আমরা মধ্যবর্তী বিভবকে জাস্ট মধ্যবর্তী দূরত্ব ভাগ করে দিলে মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য পেয়ে যাই। ঠিক আছে, সো এটা একটা পাত, এটা একটা পাত, দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য তোমার যদি জানা থাকে, যেটাকে আমরা বলছি বি, ওই বিভব পার্থক্য তুমি যদি মধ্যবর্তী দূরত্ব ভাগ করে দাও, এদের মধ্যে তড়িৎ প্রাবল্যটা পেয়ে যাবা। সো আমাদের দূরত্ব দেওয়া আছে আর বিভব পার্থক্য কিন্তু মিলি ভোল্টে দেওয়া আছে। মিলি ভোল্টে কাজ করা যায় না, আমাদের কিসে নিতে হবে, ভোল্টে নিতে হবে। tan ইনভার্স দ্বারা গুণ করবা। এই একক কনভার্সনে ভুল করলে তোমার ম্যাথ ভুল। ঠিক আছে, সেগুলো খুব শার্পলি মাথায় রাখবা। এর মানটা বের করবে নিউটন পার কুলম। তড়িৎ প্রাবল্যের একক কি, নিউটন পার কুলম। একক না লিখলে 1 নাম্বার মাইনাস। এরপরে পরবর্তী ঘটনার সঞ্চিত শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে কিনা, তোমাকে দুইটা কাজ করতে হবে। তার মানে একটা হচ্ছে এই যে সিচুয়েশন এখন এটা রাখেছো, তুমি যে সিচুয়েশনে রাখছো যে একটা দুইটা পাত মধ্যবর্তী দূরত্বের এতটুকু রাখছো, রেখে টেকে চার্জিত করলা, দেন তুমি এদের মধ্যে সঞ্চিত শক্তি বা সি এর মানটা বের করো। তাহলে প্রথম কাজ হলো সঞ্চিত শক্তি বা ইউ এর মানটা বের করা। ওকে, ইউ এর মানটা বের করবা। তো এরপরের কাজ কি, এরপরে তুমি কি করলা, যে সমদ্বিখণ্ডিত করলা, মানে এটাকে দুই ভাগে ভাগ করে ফেললা। এই যে এটাকে দুই ভাগে ভাগ করলা, প্রত্যেকটাকে দুই ভাগে ভাগ করলে দেন এদের মধ্যে একটা ধারক তৈরি করে দেন এগুলোকে আবার কি শ্রেণীতে যুক্ত করে দিলা। সো সেকেন্ড স্টেপে আবারও তুমি কি বের করো, এই যে এটা বের করো, ইউ বের করো, দেন দেখো কোনটা কম বেশি হয়। তাহলে দুইবার কাজ করতে হবে, দুইটা ইউ বের করতে হবে এক কথায়। ঠিক আছে, সো আমরা ইউ বের করার সূত্র কি জানি, হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইড বাই সি। ঠিক আছে, এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সূত্র। ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। এখানে কিউ মানে হলো কতটুকু চার্জ তুমি জমা করেছো, সি মানে হলো ক্যাপাসিটি বা ধারকত্ব। ক্যাপাসিটির সূত্র কি, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এ মানে হচ্ছে ধারকের ক্ষেত্রফল, ডি মানে হচ্ছে ধারকদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, সো আমরা সি এর সূত্র বুঝলাম, আর এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সূত্র। এগুলা মানে আলাদাভাবেই নোট করে মনে রাখিও। ঠিক আছে, সো এখানে আমরা শুরুতে মানে প্রথম ক্ষেত্রে ধারকের আগে সঞ্চিত শক্তি বের করতেছি। তাহলে ওই ক্ষেত্রে আমাদের তো ক্ষেত্রফল জানা আছে, দূরত্ব জানা আছে, সব কিছুতে দেওয়া আছে। সো আমরা বের করলাম জাস্ট সি এর মানটা বের করলাম। ধারকত্ব ফ্যারাডে আসবে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। দেন সঞ্চিত শক্তি সূত্র দিয়ে সঞ্চিত শক্তিটা জুলে বের করলাম, শক্তির একক জুল। দ্বিতীয় ক্ষেত্রে কী করলা, দ্বিতীয় ক্ষেত্রে পাতটাকে তুমি সমদ্বিখণ্ডিত করে দিলা। খেয়াল করো, আগে ছিল এটা, এখন প্রত্যেকটার ক্ষেত্রফল কী ছিল, এ ছিল, এখন তুমি এটাকে অর্ধেক করে দিলা। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো, এ বাই 2 হবে, মানে আগে যা ছিল তার অর্ধেক। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করলা। তাহলে দেখো নতুনভাবে যে পাতগুলো তুমি তৈরি করতেছো সমদ্বিখণ্ডিত করে, ওইগুলো প্রত্যেকটা ক্ষেত্রফল হচ্ছে এ বাই 2। ওকে,
তাহলে a/2। তো আগে যা ছিল এই যে আগে ছিল 1 × 10⁴, এখন 2 ভাগে ভাগ করে দিলে এটা হচ্ছে নতুন পাতের ক্ষেত্রফল। দেন এই প্রতিটার ধারকত্ব বের করো, এই ইউজ করে প্রতিটার ধারকত্ব বের করো। তাহলে c প্রাইম ইজ ইকুয়াল টু এপসাইলন নট a ডিভাইড বাই d। তাহলে আবার ইউজ করলাম। এখন ওই ধারকগুলো কীভাবে আছে, শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকলে আমরা জানি আমরা এখন তুল্য ধারকত্ব বের করবো। হ্যাঁ, যেমনটা তুল্য রোধ বের করতাম, তুল্য ধারকত্ব বের করবো এখন। সো CS 1/CS, এক্ষেত্রে বললাম কি রোধের ক্ষেত্রে যা করতাম শ্রেণীতে, এখানে তার ঠিক উল্টা। তো শ্রেণীতে যেহেতু আছে 1/CS 1/C1 1/C2 বের করলাম। সো আমরা CS এর মানটা বের করলাম আলটিমেটলি। আবার ওই সূত্রে বসাই দিলে, সঞ্চিত শক্তি সূত্রে বসাই দিয়ে যাচাই করো যে কোনটা বেশি। বুঝছো? সৌরভ বুঝে গেছে? জি বুঝছি। কাউসার? শোনা যাচ্ছে না তোমার কথা। এরপরে আসো। ভাইয়া এটা মাঝখানে ঢুকে নাই তো? কোন জায়গায় বোঝা নেই? ক্ষেত্রফলের প্রত্যেকটা ক্ষেত্রফল অর্ধেক করলা। ক্ষেত্রফল আগে যা ছিল, এই যে ক্ষেত্রফল আগে যা ছিল তাটাকে অর্ধেক করলা। তার মানে আমরা এই যে আগে যা ছিল a/2 করলাম নতুন পাতের ক্ষেত্রফল। দেন আমরা প্রতিটি ধারকের ক্ষেত্রফল অর্ধেক করার পরে যে সিঙ্গেল ধারক পাইলা, ওইগুলো ধারকত্ব এখন বের করতেছি। এই যে c প্রাইম ইজ ইকুয়াল টু এপসাইলন নট a ডিভাইড বাই d বের করলাম। দেন ওই ধারকগুলো কীভাবে আছে, এই যে ধারকগুলো শ্রেণী সমবায়ে যুক্ত আছে। সিঙ্গেল ধারকগুলো কীভাবে যুক্ত ছিল? শ্রেণী সমবায়ের জন্য আমরা তুল্য ধারকত্ব বের করলাম, এই যে 1/CS 1/C1 1/C2 এর সূত্র দিয়ে। দেন CS বের করে, মানে তুল্য ধারকত্ব বের করে আবার সঞ্চিত শক্তির সূত্র দিলাম। বুঝছো? এটা একটু দেখো, ধারকের আরেকটা ম্যাথ, কুমিল্লা বোর্ড 2022। এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। দুইটা ধারক পাশাপাশি আছে, প্লাস কিউ মাইনাস কিউ। তো পাতের ক্ষেত্রফল জানা আছে, এটা পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। কিউ ইজ ইকুয়াল টু 3 কুলম্ব। ওকে, এখানেও চার্জ 3 কুলম্ব, আর এখানেও চার্জ 3 কুলম্ব। কে এর মান দেওয়া আছে, মধ্যবর্তী আমাদের কে এর ভ্যালু আর কি। তো চিত্র 1-এ ধারকের বিভব পার্থক্য 6 ভোল্ট হলে, আচ্ছা ধারকের সঞ্চিত শক্তি কথা, আবারও আগের ম্যাথের মতোই, জাস্ট এক লাইনের ম্যাথ আমরা। সো এই ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তি থেকে বের করতে হবে। সঞ্চিত শক্তি বের করতে বলছে, হ্যাঁ সঞ্চিত শক্তি। সো সঞ্চিত শক্তির মধ্যে তোমাকে যদি বিভব থেকে সঞ্চিত শক্তি বের করতে বলে, তাহলে এই সূত্রটা মনে রাখবা, হাফ অফ কিউবি। ঠিক আছে, হাফ অফ কিউবি সঞ্চিত শক্তির জন্য আরেকটা সূত্র। তো কিউ এর মান জানো, আদানের পরিমাণ, বি এর মান জানো, বিভব পার্থক্য, জুললে আমাদের আনসারটা আসবে। এরপরে চিত্র ধারকত্ব সমান পেতে হলে, আচ্ছা উভয় ধারকত্ব মানে হচ্ছে সি, এই যে এটারও সি বের করবো, এটারও সি বের করবো। সমান পেতে হলে চিত্র কেমন চিত্রে তার মধ্যে কীভাবে স্থাপন করতে হবে, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে তারগুলো কীভাবে স্থাপন করতে হবে। আচ্ছা, সো আমরা ক্যাপাসিটি বের করব বা ধারকত্ব। তো আমরা চিত্র 1-কে কীভাবে মডিফাই করলে বা কত ডি এর মান রাখলে বা কত পদ্ধতি ক্ষেত্রে বলতে দেওয়া আছে, এটা চেঞ্জ করব না, আমরা ডি এর মান নিয়ে কাজ করতে পারি। এখানে এটা নিয়ে তো করার কথা, হ্যাঁ ডি এর মান নিয়ে কাজ করবা। তো আমরা দেখো এগুলোকে এমন দূরত্বে রাখবা, এগুলো তো তোমাকে স্পেসিফিক কোনো ডি বলে দেয় না, তাই না? সো তুমি এমন দূরত্বে রাখবা, যত দূরত্বে রাখলে এটা ইজ ইকুয়াল টু এটা হবে। সো আমরা ওই শর্তটা অ্যাপ্লাই করে দিব এখানে। দেখো আমরা জানি ধারকত্বের সূত্র কি, C1 ইজ ইকুয়াল টু এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, তো এখানেও সেম, আমরা কে এ স্কয়ার ডিভাইড বাই ডি ডি। তো এখানে আমরা দুটো একই লিখলাম। এখন এপসাইলন নট কাটাকাটি দাও, এগুলো তো একই, এটা কাটাকাটি দাও, ডি তো লাগবে, A1 A2 সবগুলো রাখে আর কি। D1/D2 রাখছো, এদিকে A1/A2 রাখছো। এখন একটা ধারকত্ব হচ্ছে 4, আর একটার ক্ষেত্রফল হচ্ছে 4, আর একটা ক্ষেত্রফল হচ্ছে 2। এই যে এর জায়গায় 4 বসাইলা, A2 এর জায়গায় 2 বসাইলা, এখানে আসে 2। তার মানে D1টা যদি এপাশে রাখো আর D2 যদি এপাশে নিয়ে যাও, গুণাকারে যাবে না, 2D2। তার মানে প্রথমটার দূরত্ব দ্বিতীয়টা দ্বিগুণ করবা। মানে দ্বিতীয়টা যদি তুমি 2 সেন্টিমিটার দূরত্বে রাখো, 2 মিটার দূরত্বে রাখো, দ্বিতীয় রাখবা 4 মিটার দূরত্বে। এই শর্তটা পালন করলে এটা তোমার দুইটা ধারকের মধ্যবর্তী দূরত্ব একই হবে, ধারকত্ব একই হবে। ঠিক আছে, এই যশোরপুর 2022 দেখো, আবারও আমাদের একটা ডায়াগ্রামেটিক্যালি ম্যাথ দেওয়া আছে। এ এবং সি বিন্দুতে বায়ু মাধ্যমে এত কুলম্ব এবং এত কুলম্বের চার্জ স্থাপন করা হলো। তাহলে এক বিন্দুতে দেখো এত কুলম্ব, সি বিন্দুতে এত কুলম্ব।
মধ্যবর্তী দূরত্ব জানা আছে, এই যে 2 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার। তো বলছি কি, বি বিন্দুতে প্রাবল্যের মান এই যে বি বিন্দুতে, তো তোমাকে দুইটা আধান নিয়ে কাজ করতে হবে একইভাবে। এদিকে বের করবা সি বিন্দুর জন্য বের করবা, এদিকে এ বিন্দুর জন্য বের করবা, দেন দুইটা যোগ করবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা সেম এই যে এ বিন্দুর জন্য বের করলাম প্রাবল্য, এটা কিন্তু বিভব না, খেয়াল রাখিও। প্রাবল্য বিভবের সূত্র কিন্তু আলাদা, এই যে আগে যেটা পড়ছিলাম শুরুর মেতে, এটা ছিল কি বিভব। এই যে সীমিত তড়িৎ বিভব বের করো, তড়িৎ বিভবের সূত্রে কিন্তু এখানে আর স্কোয়ার নাই বা ডি স্কোয়ার নাই, বাট এখানে আমাদের প্রাবল্য মানে হচ্ছে বল এক কথায়, প্রাবল্য যে কথা বল একই কথা, এটা সিম্পলি মনে রাখো। প্রাবল্য যে কথা বল একই কথা। তাহলে কি বললাম, তুমি সি বিন্দুর জন্য বের করবা, এ বিন্দুর জন্য বের করবা, সেখানে একক কুলম্বের আদান চিন্তা করো, তাহলে তোমার ম্যাথ সূত্র অ্যাপ্লাইটা খুব সহজ হয়ে যাবে। একক কুলম্ব চিন্তা করো এখানে, তো এখানে সি এর ভ্যালু কত দেওয়া আছে, আমি যদি ফার্স্ট অফ অল এ বিন্দুর জন্য বের করি, এখানে এর মান কত দেওয়া আছে জানো, 2 × 10⁻19 কুলম্ব। সো এটাকে Q1 ধরো, এটা 1টাকে Q2 ধরো, তাহলে সূত্র কি জানো, F=1/4πε0 Q1 Q2 2/r²। হ্যাঁ, সেখানে Q1 Q2 এর ভ্যালু কত, 1 না? সো 1টা না দিলেও হয়, এই জন্য এরা দেয় নাই, দেখো শুধু QF এ দিছে, মানে হচ্ছে এই ভ্যালুটা দিছে শুধু, আর আর² মনে করে বসাবা, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্বের বর্গ। সো এখানে তো এটা মুখস্থ, আর এর মানটা বসাই দিলেই তোমার E1 পেয়ে যাচ্ছ। সেম ভাবে E2 বের করবা, ঠিক আছে? E2 তো এখন আমরা এক্ষেত্রে তোমার এই যে দুইটা বল দুই দিক থেকে কাজ করতেছে, প্রাবল্য মানে হচ্ছে তড়িৎ বল, একই কথা যেটা একটু আগে বললাম আমরা। তো এই যে এদিকে এফ একটা কাজ করতেছে, এদিকে এফ একটা কাজ করতেছে, এখন এটার তোমার প্রাবল্য, তোমার লব্ধি বের করতে হবে না, এটা আলটিমেটলি লব্ধির ভ্যালু কত। সো আমরা এই যে লব্ধি সূত্র দিলে মধ্যবর্তী কোণ কত, এই যে মধ্যবর্তী এটা কত, 90 ডিগ্রি। সো এখানে cos 90 বসাবো আর কি, C1² E2² মানে লব্ধি বলটা বের করবা, এটাই হচ্ছে আনসার। ওকে, এরপরে বলছে বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা, একটা হচ্ছে বি বিন্দু, একটা হচ্ছে ডি বিন্দু। বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা, এখন কাজ করতে হবে বিভব নিয়ে, হ্যাঁ, এখন কাজ করবা বিভব নিয়ে। ওকে, সো আমরা দেখো এটা এখানে একবারে করছে, তুমি চাইলে আলাদা আলাদা করতে পারো। এই বি বিন্দুর জন্য টোটাল বিভব বের করবা, এই ডি বিন্দুর জন্য টোটাল বিভব বের করবা। এখন বলো বি বিন্দুতে কিভাবে বিভব বের করতে পারো, সি বিন্দুর জন্য একটা বি অফ সি বের করবা, এ বিন্দুর জন্য একটা বি অফ এ বের করবা। ওকে, লাস্টে গিয়ে দুটো যোগ করে দিবা, এটাই তো আমাদের বিভব বের করার প্রসেস, আমরা একদম প্রথম মেতে করছি। সেমভাবে ডি বিন্দুর জন্য একই কাজ করবা, এদিকের জন্য বিভব অফ সি বের করবা, এদিকের জন্য বিভব অফ এ বের করবা, লাস্টে গিয়ে দুটো যোগ করে দিবা, দেন দেখো যে কোনটা কম বেশি হচ্ছে। ওকে, তো এখানে কি করছে তারা, একবারে সূত্রটা অ্যাপ্লাই করে দিছে। দেখো এই যে কিউ অফ এ কিউ অফ সি মানে একবারে করে দিছে আর কি, তুমি বারবার না করে মাঝখানে প্লাস করে দিছে, বাট তুমি যদি আলাদা আলাদাভাবে বের করতে চাও করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? সো এখানে আমরা চাইলে এভাবে করতে পারো, দেখো বি অফ এ বের করো, বি অফ এ বের গেলে 1/4πε0 ইন্টু কিউ এ বাই আর, ঠিক আছে? এটা বের করলা, দেন বি অফ বি বের করো, 1/4πε0 ইন্টু কিউ অফ ভি ডিভাইড বাই আর, ঠিক আছে? বা R2, এটা R1 দিলে এটা R2 ধরো। সো এখানে কোর্সটা কি, দুইটাই যেহেতু অলওয়েজ যোগ করবা তুমি, এই জন্য এখানে 1/4πε1/4πε0 কমন নিয়ে ওই মাঝখানটা যোগ করে দিছে, একই কথা, যোগটা একবারে করে দিছে আর কি। সো 0 ভোল্ট আসছে, এটা সেমভাবে আইসি বিন্দুর জন্য বের করবা, এটা এত আসছে, সো দুটা সমান হবে না। ওকে, এটা হচ্ছে আনসার। বা তুমি চাইলে আগের মতো করতে পারো, তবে অনেক ম্যাথটা অনেক বড় হবে, তোমার ইচ্ছা। গেল একই tan থিটার সূত্র, মানে দিক বের করতে হবে, ঠিক আছে? মানে এক্ষেত্রে তোমার বলের মানটাও বের করতে হবে, দিকও বের করতে হবে, এরকম কিছু আর কি, ঠিক আছে? এই যে গ নাম্বারে বলের মানটা বের করতে বলছে, পাবলের মানটা, আর লাস্টে হচ্ছে দিকটা বের করতে হচ্ছে, মানে পুরো ভেক্টরের মেথড এটা, ঠিক আছে? একটু দেখবা, নিজেরাই বুঝবা। আমরা ধারকের আরেকটা ম্যাথ করি, 6 নাম্বার, চট্টগ্রাম 22। একটা সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল 4 mm² মিলিমিটার স্কোয়ার, আমরা মিলিমিটারে কাজ করতে পারি না কিন্তু, হ্যাঁ, মিটার নিতে হবে। আর পাতদ্বয় বায়ুতে পরস্পর হতে এত মিটার দূরে আছে, মানে ডি এর মান দেওয়া আছে। প্রত্যেক পাতে সরবরাহিত চার্জের পরিমাণ, মানে কিউ এর ভ্যালু হচ্ছে এত কুলম্ব। ধারকের ধারকত্ব বের করো, আমাদের সি এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা সি এর ভ্যালু কি জানি, ε0 a/d। সো আমরা এ এর মান জানি, এখন এর মানটা কিভাবে করবো, এখানে বি কেয়ারফুল, এখানে 4 mm² আছে, mm²কে কিভাবে তুমি মিটার স্কোয়ারে নিয়ে যাবা, দুইটা 1000 দ্বারা ভাগ করবা,
ঠিক আছে, কারণ আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার, কিন্তু এখানে কয়টা মিলিমিটার দেখতেছো? মিলিমিটার স্কোয়ার দেখতেছো, তার মানে 2টা মিলিমিটার না, এই জন্য 2টা মিলিমিটার হয় 2 হাত 2টা 1000 দ্বারা ভাগ। ওকে, সেই জন্য 10⁻6 এখানে। আর শুধু মিলিমিটার থাকলে এটা থেকে 10⁻3 দিতাম আমরা। ওকে, সো আমরা বের করলাম ফ্যারাডেতে আসবে, হ্যাঁ, তারকের ইয়েটা। এরপরে হচ্ছে বাধ্যের মধ্যকার বিভব পার্থক্য যদি তুমি অর্ধেক করো, আচ্ছা বিভব পার্থক্য এখন যা আছে ওইটা তুমি যদি অর্ধেক করে ফেলো, মানে বি এর মান V2 ইকুয়াল টু যদি 1/B1 করো, বি আগে যা ছিল ওটা যদি তুমি অর্ধেক করো, তাহলে দ্বারকটি সঞ্চিত শক্তি পূর্বাভাসে 100% হবে কিনা। তাহলে আমরা দুইটা কাজ করবো, একটা হচ্ছে এখন যেটা আছে, যে কন্ডিশন আছে ওই কন্ডিশনে আমরা তোমার সঞ্চিত শক্তি বা ইউ কেমন হচ্ছে এটা যাচাই করব। দেন আমাদের এইখানে একটা প্রসিডিউর দিচ্ছে যে বিভব পার্থক্য অর্ধেক করবা, মানে বি অর্ধেক করার পরে দেন সঞ্চিত কেমন হতে পারে এটা বের করবো। দুইটা বা ই বা ইউ একই কথা, হ্যাঁ, ইউ বলতে পারো ইউ বলতে পারো, বের করবো। ঠিক আছে, সো এখানে দুইটা একবারে করে ফেলছে, আলাদা আলাদাভাবে বের করার কোনো স্কোপ নাই, বুঝছো? কারণ এখানে তোমাকে এই যে সিভি আলাদাভাবে কাজ করবা কেন, কারণ এখানে তোমাকে ভি তো জানা নাই, হ্যাঁ, এখানে বি কি দেওয়া আছে, তোমাকে বি দেওয়া নাই, সো তুমি বি দিয়ে ডিরেক্ট মান বের করবা, এটা করার দরকার নাই, কারণ তোমার তো ভ্যালু দেওয়া নাই, হ্যাঁ। সো একবারে তুমি চাইলে কাটাকাটি করে মানটা করাইতে পারো, যে প্রথমটাকে ইউ ওয়ান ধরো, মানে এখন স্বাভাবিক অবস্থাকে যে অবস্থায় যে তোর চালক শক্তি বা তোমার সঞ্চিত শক্তি, এটা কি ইউ ওয়ান ধরো বা ই1 ধরো, ই1 ধরছে এখানে, আর বিভব পার্থক্য অর্ধেক করার পরে ধরো ই2। ঠিক আছে, সো আমরা সূত্র হাফ অফ সিভি স্কোয়ার বসাইলাম, তবে শর্ত হচ্ছে B2 ইজ ইকুয়াল টু, মানে এই 2 নাম্বার ক্ষেত্রে V2 এর ভ্যালুটা V1 এর অর্ধেক হবে, বিভব পার্থক্য অর্ধেক হবে, হ্যাঁ। সো আমরা একটা সমীকরণ দ্বারা একটা সমীকরণকে ভাগ করে দিচ্ছি, দেখি E2/U1 করছি, হাফ হাফ কাটাকাটি যাবে, সিসি কাটাকাটি যাবে, এটা হচ্ছে সুবিধা। এভাবে করলে ম্যাথটা খুবই সিম্পলি মিলে যাবে তোমার, হ্যাঁ, অনেক ক্যালকুলেশন করতে হয় না। তাহলে এগুলো কাটাকাটি যাবে, তাহলে V2/V1 থাকবে। এখন V2 এর জায়গায় তুমি হাফ অফ V1 বসাই দিলে আনসার মিলে যাবে, 1/4 আসবে এখানে। ঠিক আছে, এই যে আমরা জাস্ট এই V2 এর জায়গায় হাফ অফ V1 বসাই দিয়েছি এবং বিভি কাটাকাটি গেছে, এবং এখানে 1/4 স্কোয়ারটা হয়ে গেছে, হাফটা বসে থাকলে 1/4 হবে আর কি। ঠিক আছে, এই সূত্রগুলো একটু মাথায় রাখতে পারলেই হয়, পুরো অধ্যায় মিলে আর 10টা 5-7টা সূত্র বেশি পাবা না এখানে। এটা একটু দেখতে পারো, গোলকের ম্যাথ, বরিশাল 2022। গোলকের পরিবাহীতে 5টা প্রোটনের সমপরিমাণ চার্জ দেওয়া আছে, তাহলে এটা এই চার্জটা চাইলে আমরা বের করতে পারি না। একটা প্রোটনের চার্জ কত? 1.60 10⁻⁹ কুলম। সো এখানে আমরা তোমার 5টা প্রোটনের জন্য 5 দ্বারা গুণ করে দিব আর কি, কিউটা বের করার জন্য। কিউটা তোমাকে দেওয়া নাই, ইনডিরেক্টলি দেওয়া আছে, বের করতে হবে। গোলকের ব্যাসার্ধ বা আর এর মান জানা আছে, আর পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে। তো উদ্দীপকের গোলকটি কেন্দ্র হতে এত মিটার দূরে তড়িৎ বিন্দুতে বিভব হয়, যে এটা থেকে এত মিটার দূরে অবস্থিত কোনো বস্তুর বিভব বের করতে হবে। তো আমরা 1/4 কিউ/আর, কিউ তো জানা আছে, কত কুলম চার্জ আমাদের, 5টা ইলেকট্রনের প্রোটনের চার্জ বলছে না, সো 5টা প্রোটনের চার্জ কী হবে, প্লাস 1.6 10⁻19 কুলম আর কি, হ্যাঁ, 5 দ্বারা গুণ করে দিবে এটাকে। প্রোটনের চার্জ কত এটা মুখস্থ রাখতে হবে, এটাকে দ্বারা গুণ করে দিবে। আর প্রোটনের চার্জ মানে বোঝাচ্ছে এটা পজিটিভ, ঠিক আছে, পজিটিভ ভ্যালু বোঝাচ্ছে এটা। সো এটা বসাই দিলা, আর তো জানো দেওয়া আছে 0.8 মিটার বলছে, আর বাকি তো সব জানাই আছে, এই আর কি আনসার। এরপরে উদ্দীপকে চার্জিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের 5টি গোলকে বিভক্ত করা হয়, আচ্ছা এই বড় গোলকটাকে আমরা তোমার সমান ব্যাসার্ধের আরও 5টি গোলকে বিভক্ত করব। প্রত্যেকটা গোলকের চার্জ সমানভাবে বণ্টিত হয়। আচ্ছা, পরিবর্তিত প্রতিটি পরিবাহীর পৃষ্ঠের বিভব পার্থক্য পূর্বের পরিবাহীর পৃষ্ঠের বিভবের 1/5 হবে কিনা, খুব ইন্টারেস্টিং। তুমি এই বড়টাকে 5টা ছোটো ছোটো ইয়াতে ভাগ করো, গোলকে ভাগ করো, দেন বলতেছে এ প্রত্যেকটা গোলকের চার্জ সমান। ওকে, তো এখন কাজ হলো তুমি এই পৃষ্ঠের পরিবাহীগুলো বের করো, পৃষ্ঠের পরিবাহী বের করো, বিভব, পৃষ্ঠের বিভব বি বি ভি 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 ভি। তো দেখো এই ভি এর ভ্যালুটা আগে যে বড় গোলক ছিল ওই গোলকের পৃষ্ঠের বিভবের 5/1 কিনা, লাইক এটা যদি 5 হয় এগুলো হবে 1, এটা যদি 10 হয় এগুলো হবে 2, মানে 5/1 হবে কি না। ঠিক আছে, সো আমরা এটা যাচাই করব। ঠিক আছে,
তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে এখানে, আয়তনের সূত্রটা। So, আমরা গোলকের পৃষ্ঠের বিভব বের করবো আগে, মানে বড় গোলক আর কি। বড় গোলকের পৃষ্ঠ বিভব 1/4 আর বাই কিউ বাই আর। এখানে কিউ তো জানো যেহেতু 5টা ইলেকট্রনের চার্জ, আর আর তো দেওয়া আছে আমাদের এখানে যে গোলকের ব্যাসার্ধ 0.5, ঠিক আছে, বের করলাম। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠের বিভব। তো আমরা এবার ছোট ছোট গোলকে যাব। ধরো তুমি এই বড় গোলকটাকে ভেঙে 5টা গোলকে পরিণত করলা, তাহলে এই বড় গোলককে গলিয়ে যদি 5টা গোলকে পরিণত করো, এই বড় গোলকের যে আয়তন, ওই আয়তন ইজ ইকুয়াল টু হবে এই 5টা গোলকের আয়তনের সমান না? বড় গোলকের আয়তন টোটাল যত পাবা, 5টা গোলকের আয়তন টোটাল তত হবে। ওকে, সেই জন্য আমরা কি করলাম, এটার ব্যাসার্ধ যদি তুমি ক্যাপিটাল আর ধরো, তার মানে এটা সূত্র কি 4/3 পাই আর কিউব না, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু হবে এই, আমরা ছোট গোলকের আয়তন যদি তোমার ছোট হাত ধরি তাহলে এটা হবে 4/3 পাই ছোট হাতের আর কিউব, এবং এইগুলাকে যদি 5 দ্বারা গুণ করে দেই যেটা পাবো ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। এই যে দেখো 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 4/3 পাই ছোট আর কিউব। এটা হচ্ছে ছোট ছোট গোলকের, আর এটা হচ্ছে বড় গোলকের। এই ছোট গোলকের সাথে 5 গুণ করলে বড় গোলকটা পাবো। হ্যাঁ, শর্ত হচ্ছে সমান হবে দুইটা, ঠিক আছে। সো এখানে আমাদের কাজ হলো মূলত ছোট গোলকের ব্যাসার্ধটা বের করা মূলত, বুঝছো? তাহলে আমরা আর্কিভটা বের করতে পারি এখান থেকে সহজে। এই 4/3 পাই কাটা যাবে, আর এখানে শুধু আর্কিভটা থাকবে। সো এখান থেকে আমরা এই ছোট আরটা বের করতে পারি, ঠিক আছে। আর এর মানটা বের করলাম। সো প্রতিটি ক্ষুদ্র গোলকে চার্জের পরিমাণ হচ্ছে আমাদের কিউ ইকুয়াল টু একটি প্রোটনের চার্জ। আমাদের এখানে একটি ইয়ের চার্জই হবে, কারণ আমাদের টোটাল 5টা প্রোটনের চার্জ ছিল না বড়গুলোকে। তো তোমাকে বলেই দিছে, এটা তোমার নর্মাল কমন সেন্সের বিষয়, যে এখানে তোমাকে বলছে 5টা গোলকে বিভক্ত করার পর গঠনে কি হয়েছে, চার্জ সমভাবে বণ্টিত হয়। তাহলে খেয়াল করো, বড় গোলকের চার্জ ছিল 5টা প্রোটন, তাহলে সমভাবে বণ্টিত হয়। তুমি এটাকে 5 ভাগে ভাগ করলে আর কি। আচ্ছা, তো বলছো যে সমভাবে বণ্টিত করছো, সমভাবে বণ্টিত মানে কি এটাতে দুইটা প্রোটন, এটাকে একটা প্রোটন, এভাবে না, প্রত্যেকটাকে একটা একটা প্রোটনের চার্জ দিবা, এটা হচ্ছে সমভাবে বণ্টিত করা। তার মানে বুঝতে পারছি যে প্রত্যেকটা প্রোটনের চার্জ কত ইয়ে হবে, একটা প্রোটনের চার্জের সমান হবে। 5টা গোলকে 5টা যাবে, সিম্পল। তাহলে একটা প্রোটনের চার্জ। ওকে, সো এখন আমরা প্রত্যেকটা ক্ষুদ্রগুলোকে পৃষ্ঠের বিভবটা বের করতেছি। আবারও একই সূত্র, বি ইকুয়াল টু 1/4 কে কিউ বাই আর বের করলাম। দেন একটাকে 8টা দ্বারা ভাগ করলাম, দেখি যে 5 আসছে কিনা। এখানে আমাদের 0.2 আসছে, এই যে 0.343 আসছে, কিন্তু আমাদের আসার কথা কত, 0.2, মানে হলো 1/5। তো 1/5 হবে না। ওকে, বুঝছো কিনা নাহিমা, বুঝছো? কাউসার? বুঝছি। ওকে, এগুলো সহজ আছে, হ্যাঁ, এগুলো একদমই সহজ। তোমরা সিএস বের করবা, এই যে জাস্ট একটা লাইনের ম্যাথ। এটা তোমাকে অনেকগুলো ধারক দেওয়া আছে, ধারকের বের করতে বলছে, তোমার সমতল ধারক যুক্ত করলে এদের তুল্য ধারক হতো। তাহলে সমতল ধারক যুক্ত হলে কী করতে হয়, সবগুলো যোগ করে দিবা। এই যে যোগ করে দিছি, ঠিক আছে, এটা করি। বৈশাখ 2022, এখানে আমরা দুইটা সার্কিট দেখতে পাচ্ছি। একটা সার্কিটের মধ্যে সবগুলাই সমান্তরালে, আর একটা সার্কিটে C1 এবং C2 হচ্ছে সমান্তরালে, বাকি দুইটা শ্রেণীতে। সবগুলো ভ্যালু দেওয়া আছে মাইক্রোফ্যারাডে, মানে ক্যাপাসিটির ধারকত্ব দেওয়া আছে। 1 নং চিত্রের তুল্য ধারকত্ব বের করো। তো 1 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলাই সমান্তরালে দেওয়া আছে। তো সমান্তরালে দেওয়া থাকলে সবগুলো যোগ করে বের করবা, ঠিক আছে। সিপি ইকুয়াল টু C1 C2 C3 C4। ওকে, শেষ। এরপর বলছে উদ্দীপকের দুইটির ক্ষেত্রে, মানে বর্তনী দুইটির ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ কোনটির বেশি কম হবে। তাহলে আমরা কী বের করবো, ইউ এর ভ্যালু বের করবো। হ্যাঁ, ইউ এর ভ্যালু বের করবো। সো আমরা ইউ এর ভ্যালু বের করার জন্য তো সি জানা দরকার। এই যে হাফ অফ সি ভি স্কোয়ার না, ইউ এর সূত্র হাফ অফ সি ভি স্কোয়ার। তো তোমার প্রথম ধারকেরও সি লাগবে, দ্বিতীয় ধারকেরও সি লাগবে। সো আগে তুমি এটা বের করে ফেলো, যে প্রথম ধারকের তো বের করে ফেললা প্রথম চিত্রের জন্য। হ্যাঁ, প্রথম চিত্র বের করলাম, দ্বিতীয় চিত্রটা বের করো। কীভাবে বের করবা, এই যে এই দুটো আগে তুমি শ্রেণীতে সমান্তরালে দিবা, তারপর এগুলোর সাথে একটা শ্রেণীতে দিবা, তারপর তুলা ধারকত্ব বের হবে। তাহলে 2 নং চিত্রের জন্য আগে যোগ করলাম, তারপর এই যে তোমার এটার সাথে সমান্তরালে দিয়ে তুলা ধারকত্ব বের করলাম, তারপর হাফ অফ সিভিস করে সূত্র বসা প্রথম এবং দ্বিতীয় বর্তনী সঞ্চিত শক্তির তুলনা করলাম, ঠিক আছে। এই এফ বের করা একই, এগুলা আর কঠিন কিছু নাই। এই যে হাফ অফ সিভি স্কোয়ার বি বের করা, এই যে এগুলো একই। হ্যাঁ, এগুলা চিত্র দেখে, তারপর হচ্ছে সিকিউর সাইজ দেখে ধরেই নিবা না যেটা কঠিন, তাহলে তোমার মাথা অটোমেটিক্যালি বুঝবেই না, আর এটা বোঝার চেষ্টাও করবে না। কথা বুঝছো?
আহ, যত চিত্র বেশি পাবা মনে করবা যে আমাদের সলিউশনটা তত সহজ, বাট তাত্ত্বিকভাবে যখন তোমাকে লেখা দেওয়া থাকে তখন চিত্রটা তোমাকে নিজেকে বানাইতে হয়, সো তখন আমাদের জন্য এটা ক্রিটিক্যাল হয় সলভ করাটা। ফিজিক্সে চিত্র মানে দেখবা যে সহজ, সো চিত্র দেখেই আনসার করার চেষ্টা করবা। একই একই কাজ, যে লব্ধি বের করা, দেন বল বের করা, বল বের লব্ধি বের করা, এই কনসেপ্টগুলাই ঘুরে ফিরে আসবে বারবার, ঠিক আছে? তোমরা নিজেরা বাকিটুকু সলভ করতে হবে এখন, ঠিক আছে? আমি মোটামুটি করাই দিলাম, আর তো নাই, এগুলাই আছে ঘুরে ফিরে। শেষ।